ইলেকট্রিক মেথড। এই মেথডটা কি দেখো, ধরো কোনো তারা থেকে আলো পড়লো, কি ক্যাথোডে পড়লো, এখানে রিয়ালিটি কারেন্ট অ্যাম্পলিফায়ার হলো, আর এই পেন রেকর্ডে রেকর্ড হলো। এই যে রেকর্ডের ডিফ্লেকশন ডিরেক্টলি প্রপোর্শনাল টু দ্য ইন্টেন্সিটি অফ দ্য লাইট। এখন এই মেথডটি ইউজ করা হয়। আরো ইন্টারেস্টিং কেস আছে, 1911 সাল হার্টসপ্লাগ আর 1913 সাল রাসেল, এদের জন্য মানে অ্যাস্ট্রোনমার আর কি, এরা দুজন বিজ্ঞানী কি করে বিভিন্ন তারাগুলো অদ্ভুত একটা জিনিস খেয়াল করার চেষ্টা করছিল, যে ওই তারাগুলোর লিউমিনিসিটি কতটা আর তার সারফেস টেম্পারেচার কত, প্রত্যেকটা তারাকে এরকম ভাবে ওরা আইডেন্টিফাই করার চেষ্টা করছিল। ওর থেকে অদ্ভুত একটা জিনিস খেয়াল করলেন। কি খেয়াল করলেন? আমরা সব এই জানি কোঅর্ডিনেট জিওমেট্রি জানি, আমরা একটা এক্স ওয়াই প্লেন কোন একটা পয়েন্ট, এটা যেমন এটা এক্স অ্যাক্সিস, এটা যদি এক্স অ্যাক্সিস, এটা যদি ওয়াই অ্যাক্সিস, কোন একটা পয়েন্ট যেমন ভাবি, কারণ কি এক্স অ্যাক্সিস এর উপর একটা মানে এক্স ডিসটেন্স কিছু পেলাম, আর ওয়াই ডিসটেন্স কিছু একটা পার্টিকুলার পয়েন্ট আউট করতে পেলাম। মনে রাখি করলেন ওই সমস্ত তারাগুলোর দুটো কাটিয়ে, একটা হচ্ছে তোমার এক্স অ্যাক্সিস এর টেম্পারেচার নিলেন, সারফেস টেম্পারেচার, আর ওয়াই অ্যাক্সিস এর লিউমিনিসিটি ঠিক করলেন। তাহলে একটা পার্টিকুলার তারা মানে একটা দুটো ক্যারেক্টারিস্টিক্স পাওয়া গেল। এই তারাগুলো ওরা খাতায় ওরা পয়েন্ট আউট করতে শুরু করলো। প্রচুর তারা মানে আমরা রাতে তো ঘুমে কাটিয়ে দিই, ওরা সারা রাত জেগে ওই তারাগুলো অবজার্ভ করতে হয়। তো অদ্ভুত জিনিস একটা খেয়াল দেখলেন যে ম্যাক্সিমাম তারাগুলো এই রিজিয়নে পড়ছে। দেখো এই লেফট টপ থেকে রাইট কর্নার পর্যন্ত এই রিজিয়নে সমস্ত ম্যাক্সিমাম তারাগুলো প্রায় 70% তারা এই রিজিয়নে পড়ছে। কারণ শুধু তাই না, এই রিজিয়নে এখানে আমাদের সূর্য আছে, এখানে সূর্য আছে, এখানে এই সান, এখানে সেই সান, আর কিছু তারা আছে যেটা খুব মানে জায়ান্ট তারা যেগুলো বলি, সুপার জায়ান্ট তারা সেগুলো এই পজিশনে আছে, আর কিছু ছোট ছোট তারা যেটা হোয়াইট ড্রাফট বলি, সেই তারাগুলোর পজিশন এইখানটা। আর এই যে মাঝখানে যে তারাগুলো আছে একে বলে মেন সিকোয়েন্স স্টার। ঠিক আছে, অ্যাকচুয়ালি এই তারাগুলোকে মেনলি হচ্ছে হাইড্রোজেন বার্নিং স্টার। মানে অদ্ভুতভাবে এই জিনিসটা ওরা অবজার্ভ করলেন এই জায়গাটা। এইবার ওনারা কি করলেন, এতগুলো তারা, প্রত্যেকটা তারা যদি আমি আলাদাভাবে ক্যারেক্টারিস্টিক্স বলার চেষ্টা করি তাহলে তো খুব প্রবলেমেটিক ইস্যু হবে, প্রত্যেকটা আলাদাভাবে মনে রাখতে হবে। ওই জন্য কি ওখানে একটা কাস্টমারই আছে, কি কাস্টমারই, যে কোন একটা ব্রাইট একটা অবজেক্টের সাপেক্ষে আমরা বলবো যে অত গুণ এই তারাটা অত গুণই। যেমন একটা সবচেয়ে ভালো ক্লাস, সবচেয়ে ভালো ছেলে, অনুপম সবচেয়ে ভালো স্টুডেন্ট, ও সাপেক্ষে বলে দেন 9.9% ইত্যাদি নম্বরটা পারে। মানে এই যে এরকম ভাবে আমরা সবচেয়ে কাছের যে ব্রাইটেস্ট একটা অবজেক্ট সেটা সূর্য হিসেবে ভাবতে পারি। সূর্যের কিছু ক্যারেক্টারিস্টিক, সূর্যের মাস দেখো 1.9 × 10⁻³ কিলোগ্রাম, সূর্যের ডায়ামিটার, সূর্যের রেডিয়াস, সারফেস গ্র্যাভিটি, ভলিউম এটসেট্রা। তাহলে আমরা যখন কোনো তারার কথা বলবো উইথ রেসপেক্ট টু এই সূর্যের সাথে কথা বলবো। আর তারপরে এই সূর্য আরেকটি জিনিস জানতে পারবো কি, সূর্যের কি কম্পোজিশন আছে। সূর্যের প্রায় 70% হাইড্রোজেন আছে, 28% হিলিয়াম আছে, আর বাকি পার্সেন্ট গুলো 0.7 অক্সিজেন, কার্বন 0.278 এটসেট্রা। ঠিক আছে, সূর্যের এই কম্পোজিশনটা জেনে গেলাম। এইবারে একটা অদ্ভুত রেজাল্ট, সেই রেজাল্ট এটাও কিন্তু পিওরলি অবজারভেশনাল রেজাল্ট, মানে কোনো থিওরি নয়, জাস্ট অবজার্ভ করে রেজাল্টগুলো পেয়েছিল মানুষজন। সেটা কি, যে কোনো আরবিটে একটা তারাকে আমি যদি ক্লিক করি তাহলে সূর্যের সঙ্গে অদ্ভুত তার একটা রিলেশনশিপ আছে। কি রিলেশনশিপ? একটা ছোট্ট করে দেখা গেল, তাহলে সাপোজ লিউমিনিসিটি, একটা আননোন তারা নিলাম, তার লিউমিনিসিটি, আর এই সূর্যের লিউমিনিসিটি আমরা বলছি এর এই সার্কেল, ডট সার্কেলকে বললাম, সেটা রিলেটেড দেখো তারার মাস আর সূর্যের মাসে এই অনুপাতে 3.5। এবং এই রেজাল্টগুলো প্রত্যেকটা R0 বাই আর রেডিয়াস, মাস, টেম্পারেচার এটসেট্রা, লিউমিনিসিটি, সমস্ত আর যে কোনো আরবিটারি তারা পিক করি কেন, সূর্যের সঙ্গে তার এইগুলো অদ্ভুত রিলেশনশিপ, অবজার্ভ রেজাল্ট, কোনো থিওরিক্যাল কোনো রেজাল্ট নয়। যে কথা বলছিলাম যে আমরা যখন কোনো তারার কথা বলবো, মেজার করবো কি হলো, একটা জায়ান্ট তারা, এটা বেটের ভিতরে একটা জায়ান্ট তারা, এর মাস যদি 20 সোলার মাস থাকে, 20 সোলার মাস, আর এর রেডিয়াস কত বলছি 1200 টাইমস অফ রেডিয়াস অফ সান রেডিয়াস। ঠিক আছে, তা এরকম ভাবে আমরা ছোট একটা তারা, সিরিয়াস একটা হোয়াইট ড্রপ তারা, এর মাস দেখো প্রায় 1 সোলার মাস, কিন্তু এর রেডিয়াস দেখো 0.008 টাইমস সোলার রেডিয়াস। মানে আমরা তো এরকম ভাবে তারাকে আমরা এরকম ভাবে মেজার করে দেব। তাহলে নেক্সট কোশ্চেন, তারাগুলো জন্ম হচ্ছে কি করে? অ্যাকচুয়ালি এই বিশ্ব ব্রহ্মাণ্ডে প্রচুর ধূলিকণা বা গ্যাস এইসবগুলো এমনি অটোমেটিক্যালি হয়ে গেছে, মানে মেবি হয়তো ঈশ্বর তৈরি করে গেছিলেন ওগুলো, তাই না, বা এনি হাউ
ওই তারা ওই যে গ্যাস এবং ধূলিকণাগুলো বিশ্ব ব্রহ্মাণ্ডে ওরা মানে ঘোরাঘুরি করছিল বা ছিল আর কি, সেইগুলো কি হয়েছে ওই ডিউ টু গ্র্যাভিটেশনাল অ্যাট্রাকশনের জন্য ওরা আস্তে আস্তে ওরা অ্যাকুমুলেট হয়ে থাকে। সেই অ্যাকুমুলেট হতে হতে গিয়ে যদি ওর মাসটা যদি 0.08 টাইমস অফ সোলার মাস হয়ে যায় বা তার বেশি হয়ে যায়, তখন কি আসে কিন্তু তারাকে ফর্ম করে। কিন্তু ওর যদি কম থাকে, সেটা অ্যাকচুয়ালি ডাইরেক্ট এই যে তারাগুলো দেখি তারা পাবো না, সেই তারা নয়, সেটাকে বলে ব্রাউন স্টার। সেটা কখনো টুইঙ্কেল করে, মানে ওরা করে না, নেভার টুইঙ্কেল। তো যখন ওই তারাগুলো কি করলো, ওই তৈরি হয়ে যাওয়ার কারণ কি, ওই গ্যাস এবং ডাস্টগুলো অ্যাকুমুলেট হতে হতে একটা ফর্ম তৈরি করলো, মানে গ্র্যাভিটি তো প্রচন্ড অ্যাট্রাকশন যেন ইনওয়ার্ড প্রেশার দিচ্ছে, গিয়ে তারাটা একেবারে স্ট্রাকচার তৈরি করে ফেলে। ঠিক আছে? তো না, নেক্সট একটা কোশ্চেন হবে, যদি তারা যদি গ্র্যাভিটেশন অ্যাট্রাকশন যদি ওকে সবটা চুপসে দিয়ে থাকে, কোলাপস করতে থাকে, তাহলে একটা তারা আমি স্টেবল অবস্থা তারাগুলো দেখবো এখানে, দেখবো কি করে দেখতে পাবো না। তখন কি করছে, মানে বিজ্ঞানীরা ভাবছে যে তাহলে নিঃসন্দেহে তাহলে কি ব্যাপার হচ্ছে, তাহলে তার স্টেবল, আমাদের তারগুলো স্টেবল তারা দেখবো। ঠিক আছে? স্টেবল তারগুলো দেখবো কি করে না, তার দেখতে পাবো এরকম ভাবে যে যখন গ্র্যাভিটেশন ফিল্ডকে ইনওয়ার্ড প্রেসার দিচ্ছে, তখন এর কোর টেম্পারেচার বিশাল হাই হয়ে যায়। যখন কোর টেম্পারেচার বিশাল হাই হয়ে যাবে, তখন কি হবে, ভিতরে ফিউশন মেথড তৈরি হবে। ফিউশন মেথডটা কি, হাইড্রোজেন থেকে হিলিয়ামে কনভার্ট হয়। এই হাইড্রোজেন থেকে হিলিয়ামে যখন কনভার্ট হয়, তখন প্রচুর এনার্জি তৈরি হয়, সেই এনার্জিকে আউটওয়ার্ড প্রেসার দিয়ে স্টেবল অবস্থা রেখে দিতে হয়। ঠিক আছে? তাহলে তারাটাকে ওই জন্য আমরা স্টেবল অবস্থা দেখি। মানে সোজা একটা হিসাব করতে পারি, একটা ধরো এখানে যদি আমি কিছু ঠেলতে যদি থাকি এখানে, তো একটা সময় তো পড়ে যাবে, আনস্টেবল হয়ে গেল। কিন্তু কেউ যদি ওই পার থেকে আবার একটা রিভার্স ফোর্স দেয়, তাহলে স্টেবল অবস্থা রয়ে গেল। এইরকম ভাবে তারগুলো একদম স্টেবল অবস্থা রয়ে গেল ডিউ টু এই ফিউশন মেথড। তো নেক্সট কোশ্চেন, তাহলে ওই তারাগুলো তাহলে কতদিন বাঁচবে তাহলে? তো এইবারে সেটা একটা কথা বলি, ওই সেই আমার সেই ঠাকুমা বলতেন না, যদি তুমি বসে 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 তুমি খাও, তাহলে 7 রাজার তোমার যদি ওয়েলথ থাকে, তোমার মানে সম্পদ যদি থাকে, তোমার একদিন শেষ হয়ে যাবে। সুবিধা না, ওটা দিয়ে আম্বানি যদি বলে আমি আর ব্যবসা করবো না, তাহলে কি শুধু টাকা খরচ করবে, একদিন তো সমস্ত টাকাগুলো শেষ হয়ে যাবে। তো সেরকম ভাবে তো যদি হাইড্রোজেনে যে তারা যদি হাইড্রোজেন গুলো ছিল কন্টিনিউয়াসলি হিলিয়ামে কনভার্ট হয়ে যাচ্ছে, তাহলে একটা সময় সমস্ত হাইড্রোজেন গুলো তো এক্সস্ট হয়ে যাবে, মানে শেষ হয়ে যাবে। তাহলে তখন তাহলে কি হবে, তারগুলো তাহলে আর বেঁচে থাকতে পারবে না। কারণ তখন কি হবে, ওই ভেতরের জিনিসগুলো তো আর আউটওয়ার্ড প্রেসার দিতে পারছে না, কারণ কোনো ফিউশন মেথড তৈরি হচ্ছে না, কারণ সব তাকে হিলিয়াম হয়ে গেছে, কোনো হাইড্রোজেন নেই। তাহলে তারগুলো ফার্দার মানে ইনওয়ার্ড থেকে কোনো প্রেসার উপরের দিকে দিতে পারবে না, আউটওয়ার্ড প্রেসার উপরে দিতে পারবে না, শুধু ইনওয়ার্ড প্রেসার গ্র্যাভিটেশন চুপসে থাকবে। তাই তারগুলো তো একদিন কোলাপস করে যাবে, তত তাড়াতাড়ি কোলাপস করবে, আর যত ছোট তারা তত দেরিতে কোলাপস করবে। কিন্তু এই ব্যাপারে কোন তারা যে কি তৈরি হবে, এটা আমি দুটো তারার কথা বললাম, একটা হোয়াইট ডবের কথা বললাম, বা জায়ান্ট স্টার কথা বললাম, আর কি তারা, নিউক্লিয়াস স্টার ইত্যাদি তারাগুলো আছে। তো তাহলে এইসব তারাগুলো কোন তারা, তাহলে কি ফর্ম, যখন তার সমস্ত হাইড্রোজেনগুলো শেষ হয়ে যাবে, তাহলে কি তারা ফর্ম করবে? এই চন্দ্রশেখর দারুণ একটা কথা বলেছিলেন। উনি তখন মাস্টার্স এমএসসি পড়ছেন তখন, তো পরীক্ষা হয়ে গেছে, উনি বিদেশে যাচ্ছিলেন, ওই জাহাজে ডেকে বসে বসে একটা ক্যালকুলেশন করেছিলেন দেখিয়েছিলেন, যদি কোনো স্টার ইনিশিয়াল মাস 1.41 সোলার মাস থেকে ছোট হয়, তাহলে সেই সব তারাগুলো যখন হাইড্রোজেন ফুরিয়ে যাবে, তখন হোয়াইট ড্রপ হতে যাবে, বামন তারায় তৈরি হবে। ওই মাস্টার থেকে স্টুডেন্ট, তখন মানে মাস্টার স্টুডেন্ট তখনই তাহলে যদি তো হোয়াইট ড্রপ তৈরি হয়, তাহলে কি হোয়াইট ড্রপ আমরা দেখতে পাই, সিরিয়াস বি একটা দেখেছিলাম, সিরিয়াস বি একটা তারা দেখেছিলাম, ওদের স্টেবল অবস্থা দেখি, এখন খালি চোখে সিরিয়াস বি তারাটা দেখা যায়। ঠিক আছে? তারাটা খালি চোখে তুমি দেখো, হোয়াইট ড্রপ করে দেখো তুমি, সিরিয়াস বি তারাটা খালি চোখেও দেখা যায়, টেলিস্কোপে দেখা যায়। তাহলে সেই তারও তার স্টেবল অবস্থা দেখছি, আমরা স্টেবল দেখছি তো, কারণ কত হাইড্রোজেন নেই, তাহলে তো কন্টিনিউয়াসলি চুপসে যাওয়া উচিত হয়। তার কিন্তু আমাদের স্টেবল কেন, কি করে দেখি, বিজ্ঞান তার একটা এক্সপ্লেনেশন দিতে। কি এক্সপ্লেনেশন? এখন সমস্ত তারার হাইড্রোজেন ফুরিয়ে পায়, শুধু হিলিয়াম আছে। হিলিয়াম নিউক্লিয়াস দেখেছো তোমরা, হিলিয়াম নিউক্লিয়াস, এই যে নিউক্লিয়াস দিয়া, নিউক্লিয়াসের বাইরে গিয়ে দুই ইলেকট্রন আছে, তাই তো? গ্র্যাভিটিকে প্রচন্ড ইনওয়ার্ড প্রেসার দিচ্ছে, কি এত প্রেসার দিচ্ছে, এই বাইরের কক্ষে যে ইলেকট্রনগুলো ছিল, ইলেকট্রন থাকতে পারছে না। তাহলে আমি এখানে প্রচন্ড চাপ দিচ্ছি, একটা সময় বাইরে চলে আসে, তাহলে বাইরের পক্ষে যে ইলেকট্রনগুলো ছিল, ইলেকট্রন থাকতে পারবে না, ইলেকট্রন পক্ষচ্যুত হয়ে পড়বে। ঠিক আছে?
তাহলে এই যে ইলেকট্রনগুলো বার হয়ে চলে আসলো, মানে মানে অ্যাটম থেকে বার হয়ে চলে আসলো, এটাকে আমরা বলি ডিজেনারেট ইলেকট্রন। সেই ডিজেনারেট ইলেকট্রনগুলো কি হবে না, ওই প্রচুর ডিজেনারেট ইলেকট্রন মিলে আবার আউটার প্রেসার দেবে, দিয়ে তাহলে গ্র্যাভিটেশন দিয়ে ইনার প্রেসার দিচ্ছিল, আর এই ডিজেনারেট ইলেকট্রন আউটার প্রেসার দিয়ে গ্যাস স্টেবল অবস্থা দেবে। এই আমরা তারাগুলো একটা স্টেবল অবস্থা দেবো, হোয়াইট ডট তারাগুলো। নেক্সট কোশ্চেন হচ্ছে, যদি তারা কি 1.4.41 সোলার মাসে বড় হয় তখন তাহলে কি হবে? তখন তারও একটা এক্সপ্লেনেশন বিজ্ঞানী দিলেন। সেখানে ইউজ করার সময় বিজ্ঞানী মেগনাস নাম শুনে সবাই কোন একটা ইকুয়েশন ইউজ করে কি, যে যদি তারা যদি ধরো প্রায় আপ টু 9 সোলার মাস এরকম টাইপের যদি বড় বড় তারা হয়, 4, 5, 6 বা আপ টু 9 সোলার মাস পর্যন্ত তারা হয়, সেই তারা কি হবে, তার গ্র্যাভিটেশন আরো বেশি, কারণ যত বেশি মাস তত গ্র্যাভিটেশন তত বেশি। ও ওই যে এখন তো ডিজেনারেট ইলেকট্রন তো ভর্তি হয়ে গেছে, ওই এত প্রচন্ড চাপ দিচ্ছে, চাপ দেওয়ার ফলে কি হবে, বাইরে ইলেকট্রনগুলো ঘোরাঘুরি করছিল, তারা চাপ সহ্য না করতে নিউক্লিয়াসের ভিতরে ঢুকে পড়বে। এই নিউক্লিয়াসের ভিতরে ঢুকে পড়বে। নিউক্লিয়াসে কি আছে? প্রোটন আছে। ইলেকট্রন যখন ঢুকে পড়লো তখন কি সেই সাপে নেউলের মতন অবস্থা আর কি, নেতারে মারপিট করতে শুরু করলো, সব কি হলো, তো নিউট্রন হয়ে গেল, আর নিউট্রিনো বলে একটা নতুন পার্টিকেল তৈরি করলো, সেইটাকে আবার আউটওয়ার্ড প্রেসার দিয়ে শুরু করলো করে, তারপর নিউট্রন স্টারগুলো আমরা স্টেবল অবস্থা দেখতে পাই। তাহলে নেক্সট কোশ্চেন কি, আমরা তো টার্গেট ছিল যে ব্ল্যাক হোল সম্বন্ধে কথাবার্তা বলা, তো যদি মাস যদি 9 সোলার মাসের বেশি হয় তখন তাহলে কি হবে? এটা আবার কোশ্চেন, কারণ প্রচুর তারা তো আছে, অনেক বড় বড় তারা মানে এখন ডিটেক্ট করা গেছে, তার 9 সোলার মাসের বেশি। এইটা দেখো 1971 সালে এই আন্ড্রু টেলিস্কোপ, আর আন্ড্রু অ্যাকচুয়ালি আন্ড্রু স্যাটেলাইট, এটা একটা দেখতে যে আকাশ থেকে একটা আসছে, মানে এক্স রে একটা সোর্স আছে, সেই এক্স রে বাড়ছে সেখানে ডিটেক্টর আগে থেকে, ফলে কি কোথায় একটা আননোন সোর্স থেকে একটা এক্স রে আসছে, সেটা বিজ্ঞানীরা ফার্দার মানে অ্যানালাইজ করে দেখলো যে এমন একটা সোর্স থেকে ওই এক্স রে আসছে যার মাস 9 সোলার মাস থেকে বেশি। ঠিক আছে, বিজ্ঞানী তো অবাক হয়ে পড়ে, কি হলো ব্যাপারটা? একদিন তাই ধারণা ছিল হোয়াইট হবে, নিউট্রন স্টার হবে, তার থেকে বড় যে স্টার থেকে আসছে মানে সেখান থেকে একটা এক্স রে মধ্যে ডিটেক্ট করা গেছে, এর নাম যে সিগনেস X1 নাম দিয়ে, আনসিন একটা ডিস্ট্রিবিউশন অফ ম্যাটার, সেখান থেকে ওই এক্স রে গুলো আসছে। তো বিজ্ঞানের মধ্যে কি সেই ম্যাটারটা, মানে সেই যে আননোন ম্যাটার ডিস্ট্রিবিউশনটা কি, যার মাস তার তোমার 9 সোলার মাস থেকে বেশি, কারণ 1.4 থেকে 0.9 সোলার মাস পর্যন্ত তারাগুলো ব্যাখ্যা করতে পারলাম, ক্লিয়ার ব্যাখ্যা করতে পারছি না। তাহলে কি সেই ডিস্ট্রিবিউশন অফ ম্যাটার? সেই ডিস্ট্রিবিউশন অফ ম্যাটার বিজ্ঞানীরা ক্লেম করলেন, যদি পরবর্তীকালে দেখি 1 বাই 1 ক্লেম করলেন, যেটা হচ্ছে ব্ল্যাক হোল। তাহলে ব্ল্যাক হোলটা কি? এটা সেই এগুলো পড়ি। ব্ল্যাক হোল ইজ এ ভেরি পাওয়ারফুল গ্র্যাভিটি দ্যাট ক্যান গ্র্যাব দ্য স্মলেস্ট অর লার্জেস্ট, মানে যে কোনো কিছু গুলিয়ে নিতে পারে। সেকেন্ড আরেকটা টাইপের একটা তোমার মানে another observation of black hole, a black hole is a region in which gravitational field is so powerful than anything else. Third, এর সাথে ইম্পর্টেন্ট একটা ক্রাইটেরিয়া যেটা আমরা ইজিলি আমরা মানে সবচেয়ে শুনে থাকবো সব থেকে, লাইট ক্যান অলসো নট এসকেপ ফ্রম দেয়ার গ্র্যাভিটেশনাল ফোর্স, মানে যদি ব্ল্যাক হোল হয় তাহলে এখান থেকে আলো আর বাড়তে পারবে না। আমি নাসিমাকে দেখতে পাচ্ছি, তার কারণ নাসিমা থেকে আলো আমার চোখে এসে পড়ছে, যদি আলো না আসতো আমি নাসিমা দেখতেই পেতাম না। তাহলে ব্ল্যাক হোল দেখতে পাওয়ার কোনো গল্প নেই। আইনস্টাইন উনি যখন 1915 সালে যখন ওনার জেনারেল থিওরি অফ রিলেটিভিটি আবিষ্কার করলেন, সেই জেনারেল থিওরি আবিষ্কার করার পরে উনি বলেন, অ্যাকচুয়ালি শর্টসিল এই ভদ্রলোক বলেছিলেন যে অ্যাকচুয়ালি সায়েন্টিস্ট বলে, ভদ্রলোক সায়েন্টিস্ট মোর, উনি প্রথম দেখেছিলেন যে আইনস্টাইন থিওরি সলভ করে দেখেছিলেন যে ব্ল্যাক হোল, তখন নাম ছিল না ব্ল্যাক হোল, সেই কনসেপ্টটা পাওয়া গেছিল। কিরকম পাওয়া গেছিল, ওনার ছোট্ট একটা গল্প বলিনি। তখন ফার্স্ট ওয়ার্ল্ড ওয়ার হচ্ছে, তখন জার্মানিতে তখন কি ছিল, সবাইকে মানে 18 বছরের বেশি যে কোনো মানুষকে তখন যুদ্ধে পাঠানো কম্পালসারি ছিল, মানে সরকার থেকে জোর করে ধরে নিয়ে ওকে যুদ্ধে পাঠিয়ে দিত। আর তখন ফার্স্ট ওয়ার্ল্ড ওয়ার শুরু হয়েছে, তখন কি হচ্ছে, শোয়ার্সিল নেতালি তাই উনি যতই মানে একটা বিজ্ঞানী হোক, যতই মানে প্রফেসর হোক, ওনাকে ছাড় দেন, ওনাকে জোর করে যুদ্ধে পাঠানো দিয়েছিল। উনি যুদ্ধের তাঁবুতে বসেই এই ক্যালকুলেশনটা করেছিলেন। মানে ভাবো তুমি, মানে এরকম একটা জীবন মরণের সময় সেখানে দাঁড়িয়ে এখানে, মানে আমরা তো ভাবতেই পারি না। আমরা একটু অবস্ট্রাগল পেলে আমরা কি করি, দুধ পড়তে পারছি না, পড়তে পারবো না, ইত্যাদি করি, বিভিন্ন অজুহাত দেখাই আমরা, মানে বুঝে থেকে এই নিঃসন্দেহ তারপরে তোমার মানে সভাপতি, মানে এনারা কি ছিলেন ভাবো তুমি একবার, ওইরকম একটা সিচুয়েশন
থেকে এরকম মানে সলিউশন আবিষ্কার করেছে। কিন্তু প্রথম ওই ব্ল্যাক হোল কথাটা প্রথম বলেছিলেন জন হুইলার, এটা বলছে 1967 সালে। আইনস্টাইন থিওরি কি বলছে বলো তো? তোমরা কি জানো আইনস্টাইন থিওরি নাম শুনেছো? মানে একটু জানো কি 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 কিরকম ভাবে ওর কি ব্যাখ্যা করে? এই একদম ভাবে বলবো এটা আপনাদের। আইনস্টাইনের মূল যে আইডিয়া ছিল যে আমাদের সমস্ত বিশ্ব ব্রহ্মাণ্ডে স্পেস এবং টাইম এর কন্টিনিউয়াম সিস্টেম। যদি কোনো মাস যদি না থাকতো এটা একটা ফ্ল্যাট অবস্থা, ফ্ল্যাট। যখন যে মুহূর্তে কোনো একটা মাস থাকবে কি হলো এটাকে কার্ভড হয়ে গেল, ঠিক আছে? তাহলে বলছে যে এরকম ভাবে স্পেস টাইম যখন মাস যদি না থাকতো তাহলে কার্ভ থাকবে না। যত বেশি মাস দেবো মনে করে যাবে, যত বেশি মাস তত বেশি কার্ভ হতে যাবে, তাকিয়ে যাবে। তাহলে এই যে জিওমেট্রি যতটা চেঞ্জ হচ্ছে ঠিক আছে, সেই জিওমেট্রি চেঞ্জটাই ওরা আইনস্টাইন থিওরি বলছে। তোমার সার্কাস থেকে এই যখন এই শেষে তখন কি আরে বার খেলা যখন একটা ওই জাল দেওয়া থাকে না, যখন বাচ্চা কোনো মেয়ে যখন পুরো তার জালটা কার্ভ হয়ে গেল, কিন্তু বড়রা কেউ পড়ে তখন আরো বেশি কার্ভ হয়ে গেল। স্পেস টাইমটা এই বিশ্ব ব্রহ্মাণ্ডের স্পেসটা এরকম ভাবে স্ট্রাকচার হয়ে যায় অ্যাকর্ডিং টু আইনস্টাইন, ঠিক আছে? আইনস্টাইন এই কথাই বলেছে। এবং শুধু তাই নয়, যখন যে কার্ভ হয়ে গেল, মানে ভারী কোনো মাস থাকার পরে স্পেসে কার্ভ হয়ে গেল, আশেপাশ থেকে যখন কোনো লাইট বা কোনো পার্টিকে যদি মুভ করে, এই কার্ভ পথ যেতে মানে বাধ্য হবে, এই কার্ভ পথে যেতে বাধ্য হবে। এটা হচ্ছে আইনস্টাইন প্রথম বলেছেন। আমরা কি জানি আলো সবসময় সরলরেখা যায়, তাহলে এখানে কি আলো যদি ব্যাকা পথে যায় মানে কার্ভ পথে যাচ্ছে। এই কথাটা যখন আইনস্টাইন যখন বলেছিলেন তখন লোকজন তো মানে রেড়ে করতে রেছিল, কারণ কি কথা বলে সবাই জানি আরে মানে দেখে স্ট্রেট লাইন চলে গেছে, স্ট্রেট লাইন চলে গেছে, ওই স্ট্রেট লাইন চলে গেছে। আর উনি হঠাৎ বললেন যে কার্ভ হয়ে যাবে, কিন্তু 1920 সালে এডিংটন এটা প্রমাণ করেছিল, মানে সূর্যগ্রহণ হয়েছিল তখন, এটা সাউথ আফ্রিকা একটা এক্সপেরিমেন্ট করেছিল, সেখান থেকে ওই প্রমাণটা করেছিল। তোমরা যদি পারে একটা সিনেমা দেখতে পারো, আইনস্টাইন এডিংটন বলে সিনেমা, আইনস্টাইন এন্ড এডিংটন, ওই সিনেমাটা এই ভিডিওটা জিনিসটাকে ডিসক্রাইব করা, তোমরা একবার পারলে দেখতে পারো। তাহলে আমরা যদি ব্ল্যাক হোল থেকে আলো যদি না আসে দেখবো কি করে? মানে কারোর কাছ থেকে আলো যদি না আসে দেখতে পারবো না, অ্যাকচুয়ালি অ্যাপারেন্ট জিনিসপত্রগুলো দেখবো। কিরকম? এই কিন্তু একটা দুটো মানে এক্সাম্পল বলছি, ধরো সাপোজ একটা সোর্স আর সোর্স থেকে একটা মানে ইউনিভার্সের উপরে একটা সোর্স আছে, তার চারিদিকে একটা কিছু ম্যাটার ডিস্ক ঘুরছে তার দিকে, এটা অ্যাক্টিভেশন ডিস্ক বলে। এই ডিস্কগুলো ডিটেক্ট করা যেতে পারে। বা গ্র্যাভিটেশনাল লেন্সিং একটা বলে টার্ম একটা আছে, সেই টার্মগুলো এক্সপেরিমেন্ট করে সেগুলো ডিটেক্ট করা যাবে। ডাইরেক্ট দেখতে পাবো না, কিন্তু অ্যাপারেন্ট ওয়েতে আমরা দেখতে পাবো। তো কোথায় ব্ল্যাক হোল আছে? প্রায় সমস্ত গ্যালাক্সিতে ব্ল্যাক হোলে ভর্তি, একবার সমস্ত গ্যালাক্সিতে প্রচুর পরিমাণে গ্যালাক্সিতে মানে প্রচুর পরিমাণে ব্ল্যাক হোল যে কোনো গ্যালাক্সিতে মোটামুটি এক্সিস্ট করে। আর ওই ব্ল্যাক হোলগুলো কি করে না, আশেপাশে যে তারকা থাকে ওই গ্র্যাব করে ফেলে, খেয়ে নিয়ে। তো দেখা গেছে যে যখন এটা একটা এস্টিমেটেড পিকচার, মানে একটা আর্টিস্টিক পিকচার একটা, যখন কোনো ব্ল্যাক হোল কোনো তারাকে যখন গিলে নেবে মানে খেয়ে নেবে, বা গিলে নামে যেটা বলি গিলে নিতে পারে, কারণ আশেপাশে যদি ব্ল্যাক হোল তার স্পেসটাকে ও নিজের দিকে টেনে নেবে, মানে ওর খেয়ে ফেলবে। খেয়ে ফেলার পর তখন দেখা যায় একটা ফেয়ার অফ ম্যাটার সেখান থেকে বার হয়ে, ঠিক আছে? অনেক কাছে যেন আমরা সেই খাওয়ার পরে যেন একটা সেই বমি তুলে দিলে ওরকম ব্যবস্থা করা হয়, মানে এরকম এই জিনিসে এটা ডিটেক্ট করা গেছে। কিন্তু প্রথম পিকচার যে পাওয়া গেছে সেটা ইভেন্ট হরিজন টেলিস্কোপ দিয়ে প্রথম ব্ল্যাক হোলের পিকচার আমরা, মানে এর আগে যতগুলো পিকচার পেয়েছিলাম সব আর্টিস্টিক পিকচার, কিন্তু রিয়েল পিকচার প্রথম পাওয়া গেছিল 1919 সালে। এটা ইভেন্ট হরিজন টেলিস্কোপ, এটা মানে যে প্রথম ডিটেক্ট করা গেছিল। সেই এই যে ব্ল্যাক হোল, সেই ব্ল্যাক হোল হচ্ছে M87 একটা গ্যালাক্সি, সেই গ্যালাক্সিতে এই ব্ল্যাক হোল। এই ব্ল্যাক হোলে তোমার আমাদের থেকে প্রায় 50 মিলিয়ন লাইট ইয়ার দূরে আছে, এর মাস প্রায় 4 মিলিয়ন টাইমস অফ সোলার মাস। কত বড় ভাবো তুমি একবার, এটা ডিটেক্ট করা গেছে। এই বিভিন্ন মানে এই 10 থেকে 11 থেকে 5 থেকে বিভিন্ন মানে ছবিগুলো ক্যাপচার করা সেটা তোমার দেখাচ্ছে। আর ইভেন্ট হরিজন টেলিস্কোপ এটা দেখো অ্যাকচুয়ালি একটা গ্রুপ একটা পার্টিকুলার টেলিস্কোপ দেখছে তা নয়, নাকি এইটা অনেকগুলো টেলিস্কোপের একটা সম্মিলিত একটা মানে প্রয়াস দিয়ে ডিটেক্ট করা গেছে। এটা কি বিভিন্ন দেশে আছে, তোমার দেখো ইউনাইটেড স্টেটে আছে, চিলিতে আছে, স্পেন, গ্রিনল্যান্ড, মেক্সিকো, সাউথ পোল, এই বিভিন্ন জায়গায় টেলিস্কোপগুলো বসানো আছে। এই সমস্ত টেলিস্কোপগুলো একসঙ্গে ওই আকাশ থেকে আলোগুলো ক্যাপচার করছে, করে তার অ্যানালাইসিস করছে।
এই এটার মধ্যে 30 কিলোমিটার দূরে একটা মানুষ দাঁড়িয়ে আছে। দেখাই তোমার কি পাওয়ারফুল টেলিস্কোপ তোমার দেখলে বুঝতে পারবে। এই যে টেলিস্কোপ দিয়ে তোমার এই মানে এটা অবজার্ভটা করা হয়েছে। একটা ম্যান দাঁড়িয়ে মানুষ দাঁড়িয়ে 25 কিলোমিটার দূরে দাঁড়িয়ে আছে, 25 মাইল দূরে দাঁড়িয়ে আছে। তুমি জুম করো আরো ফার্দার জুম করো, জুম করতে থাকো, জুম করো আরো ফার্দার জুম, আরো ফার্দার জুম। মানে আমি 25 কিলোমিটার দূরে রেখে এই যে দেখতে পাচ্ছি, দেখতে পাচ্ছি। আরো ফার্দার জুম, আরো ফার্দার জুম, সেখানে মানুষ দাঁড়িয়ে আছে। আরো ফার্দার জুম করো, মুখটা দেখতে পাচ্ছ। আরো ফার্দার জুম করো, পুরো দেখতে পাচ্ছ, পুরো। আরো ফার্দার জুম করো, দেখো পুরো একটা ছোট ছোট যে হেয়ার টুল দেখতে পাচ্ছ। আরো ফার্দার জুম করো, দেখো মাইক্রোস্কোপ। মানে ভাবে এত পাওয়ারফুল টেলিস্কোপ দিয়ে ওই মানে অবজার্ভটা করা হচ্ছে। ঠিক আছে? ব্ল্যাক হোল না ইউজুয়ালি তোমার তিনটে জিনিস দিয়ে ব্ল্যাক হোল তৈরি। ফার্স্ট কি না একটা সিঙ্গুলারিটি আছে, আর সিঙ্গুলারে ঘেরা আছে একটা, এটা ইভেন্ট হরিজন বলে একটা কথা আছে, ইভেন্ট হরিজন দিয়ে ঘেরা আছে, আর বাইরে একটা রিজিয়ন আছে। ঠিক আছে? এটা ব্ল্যাক হোল একদম বাইরে আছে, এটা হরিজন। মানে আরো ছোট एग्जांपल দিতে বলতে পারি, তোমার এটা বাগান আছে, একটা বাগান আছে, বাগানটা বাউন্ডারি দিয়ে ঘেরা আছে, আর বাগানের মাঝখানে কুয়া আছে। কুয়া বুঝো কুয়া, মাঝখানে কুয়া আছে, বাগানটা চারিদিকে বাউন্ডারি দিয়ে ঘেরা আছে। তাহলে আমি যখন বাড়ি দাঁড়িয়ে আছি, আমি কুয়াটা কখনোই দেখতে পাবো না। ব্ল্যাক হোল দেখতে পাবো না, তার কারণে ব্ল্যাক হোলটা এই ইভেন্ট হরিজন দিয়ে ঘেরা আছে। যেটা ব্ল্যাক হোল আমরা কখনোই দেখতে পাবো না। কারণ তোমরা যদি ইন্টারেস্টেড হও, আমার একটা বই আছে দেয়াল অফ রিলেটিভিটি, সেখানে আমি ম্যাথমেটিক্স করে দেখিয়েছি যে যদি কেউ এখানে ঢোকে, মানে এখানে আলো, তাহলে এখানে আর বাড়তে পারবে না। সে ম্যাথমেটিক্স কোর্সে দেখানো আছে, আমার যদি কোনো কেউ ইন্টারেস্টেড দেখতে পারবা। আমি না যেগুলো বইতে হতে অ্যাভেলেবল আছে, দেখতে পারবা। তাহলে একটা ব্ল্যাক হোলে কি আছে, একটা সিঙ্গুলারিটি আছে। ঠিক আছে? এই সিঙ্গুলারিটি মানে এই সিঙ্গুলারিটির অর্থ হচ্ছে তোমার এর ভলিউম তোমার 0 কিন্তু ডেনসিটি ইনফাইনাইট আছে। ঠিক আছে? আর এটা ইভেন্ট হরিজন একটা বাউন্ডারি রয়েছে, সেই বাউন্ডারি দিয়ে ঘেরা। এটি যখন ইভেন্ট হরিজন ভাবি, যদি ইভেন্ট হরিজনের ভেতরে যদি লাইট থাকে, তাহলে লাইট, এটাকে আমি নৌকা ভাববার লাইট যদি এখানে থাকে না, ইভেন্ট যদি দাঁড়িয়ে থাকে, লাইটটা দাঁড়িয়ে থাকে, লাইট আর মুভ করবে না। ঠিক আছে? কিন্তু যদি ভেতরে থাকে, ও তো এই ভেতরে ঢুকে পড়বে, আর বাইরে যদি লাইট করে, সে বাইরে চলে আসতে পারবে। কিন্তু যদি অন দা হরিজন কেউ থাকে, সেই লাইট আমাকে লাইট মুভ করতে পারবে। লাইট মুভ করে কত 3 লক্ষ কিলোমিটার পার সেকেন্ড, কিন্তু ওখানে কি লাইট মুভ করতে পারবে না, অ্যাজ ইট স্টেশনারি হয়ে দাঁড়িয়ে থাকবে। Universe can escape. The boundary of a black hole is called the event horizon, a point of no return beyond which we truly cannot see. When something crosses the event horizon, it collapses into the black hole's singularity, an infinitely small, infinitely dense point where space, time, and the laws of physics no longer apply. বুঝতে পারলে আইডিয়া দিতে পারবে, মাইন্ড ভালো করতে পারবে। ক্লাসিক্যাল আর্গুমেন্ট দিতে পারি। কি ক্লাসিক্যাল আর্গুমেন্ট? ধরো এই পৃথিবী আরে এটা দেখো, এটা পৃথিবীতে দেখো, এটা পৃথিবী, আমরা পৃথিবী দাঁড়িয়ে আছি, এটা দিয়ে উপরে ছুড়ে দিই, ওকে আবার ব্যাক করে চলে আসবে। যদি আরো জোরে ছুড়ি, কত জোরে ছুড়লে আসবে না বলো তো? escape velocity 11.2 কিলোমিটার বেগে যদি আমরা বাড়ি তারা আসবে। আচ্ছা বলতে চাঁদে গিয়ে কি হবে? চাঁদে কত জোরে ছুড়লে আসবে? ফিরবে না, আরো কম কত এনিও। আচ্ছা বলে 2.4 কিলোমিটার পার সেকেন্ড। তাহলে চাঁদে বসে যদি 2.54 কিলোমিটার বেগে যদি কোনো পার্টিকেল স্লো করি, তার ফিরবে না। আর সূর্যে বলতে হবে, সূর্যে গেলে, সূর্যে বসে আছি, সূর্যে স্লো করলাম, ফিরবে না। 615 কিলোমিটার পার সেকেন্ড। ঠিক আছে? ওই বেগে যদি 1 সেকেন্ডে ওই মানে অত বেগে যদি আমরা পার্টিকেল স্লো করি, সূর্যতে ব্যাক করতে পারবে না। আর যদি আলো যায় না, কোনো সিস্টেম থেকে আলো যদি না বাড়াতে পারে, তার কত লাগবে তাহলে? কত? মোর দ্যান 3 লাখ মিটার পার সেকেন্ড। 3 লাখ কিলোমিটার পার সেকেন্ড। তো ওই যদি খুব জোরে জোরে আর ফিরবে না তখন পুরো পার্টিকেল। কিন্তু আমার পার্টিকেলের ভেলোসিটি আলো থেকে বড় হতে পারে না, জানি আমরা, তাই তো? তাই ক্লাসিক্যাল আর্গুমেন্ট দিতে হবে। Suppose আমরা পার্টিকেল মুভ করছি, সুপার প্লিজ ক্যাচ ইট। The particle is moving. Okay? It has মানে এর একটা কি আছে, কাইনেটিক আছে, পটেনশিয়াল এনার্জি আছে।
তা জানি আমরা। তাহলে টোটাল এনার্জি কত দাঁড়ায়? টোটাল এনার্জি কত দেখো, কারেন্ট এনার্জি প্লাস পোটেনশিয়াল কারেন্ট এনার্জি হাফ এমভি স্কয়ার, আর এটা 2 পাই স্যার জিএম বাই আর পোটেনশিয়াল এনার্জি। ঠিক আছে, যদি এমন ভাবে ছুটলাম ইনফিনিটি চলে তাহলে কথা হবে ইনফিনিটি ধরতে গেলে তার সেকেন্ড ভেলোসিটি 0 হয়ে গেল, r টেন্ডস টু ইনফিনিটি, v টেন্ডস টু 0, e ইকুয়াল e টেন্ডস টু কত 0। তাহলে দেখো তাহলে কোন সেই ভেলোসিটিতে দিলাম যে ভেলোসিটিকে আমি বলছি v0 বলছি, তাহলে এটা হচ্ছে আমার স্কেপ ভেলোসিটির পরিমাপ, মানে অ্যাকচুয়ালি এই যে স্কেপ ভেলোসিটির পরিমাপ। তাকি দেখো স্কেপ এই কার উপর ডিপেন্ড করছে, 2g m আর ক্যাপিটাল, মানে যে বডিতে বা যে মানে ম্যাটেরিয়ালে এই আমি পৃথিবী একটা ম্যাটেরিয়াল এখান থেকে আমি থ্রো করছি, তাহলে তার মাস আর তার রেডিয়াস লাগবে। আর যেহেতু কনস্ট্যান্ট নিউটন গ্র্যাভিটেশন ফোর্স জানি আমরা, তার শুধুমাত্র এই দুটোর উপর ডিপেন্ড করছে। তাহলে এবার কি ভাবো, স্কেপ ভেলোসিটি c করতে যাই তাহলে কি হবে, v থেকে c বসিয়ে দাও। তাহলে v থেকে যদি c বসিয়ে দিই তাহলে কি পাবো, তাহলে c স্কয়ার ইকুয়াল টু 2gm/r। তাহলে দেখো এই c স্কয়ার ইকুয়াল টু 2gm/r, তাহলে এই r টাকে লিখি ইন টার্মস অফ 2gm/c স্কয়ার। তাহলে একটা ইদার যে কোনো একটা মাস নিলাম, বডি নিলাম, তার রেডিয়াস যদি তোমার এই রেডিয়াস হয় তাহলে সেখান থেকে আরো আর বাড়াতে পারবে না, কারণ আরো লাগবে মোর দেন ভেলোসিটি অফ লাইট, সেটা তো সম্ভব নয়। কারণ তাহলে এই এখান থেকে আরো আর বাড়াতে পারবে না। এই যে রেডিয়াস, এই যে মাস তার কারণ রেডিয়াস পেলাম, এই রেডিয়াসের কি নাম দেওয়া হচ্ছে শর্ট স্ট্রিট রেডিয়াস। এই চাপ দিয়ে ছোট করে ফেলি, তাহলে সেখান থেকে আরো আর বাড়াতে পারবে না যদি এই শর্ট স্ট্রিট রেডিয়াসে পৌঁছে যায়। ক্লিয়ার? এইবার আরে एग्जांपल পৃথিবী যদি স্কুইজ মানে চাপ দিয়ে ছোট ছোট 1 সেন্টিমিটার নিয়ে চলে আসতে পারে তখন কি হবে, পৃথিবী থেকে আরো আর বাড়াতে পারবে না, তাহলে পৃথিবী নিজেই ব্ল্যাক হয়ে যাবে। সূর্যকে যদি আমি কম্প্রেস করতে করতে যদি 3 কিলোমিটার রেডিয়াসে নিয়ে চলে আসতে পারি তাহলে কি হবে, সূর্য থেকে আলো বাড়াতে পারবে না, কারণ আগে 11 প্রিভিয়াস ফর্মুলা। তাহলে এখানে এসে সূর্য যখন নিজের ব্ল্যাক হয়ে তৈরি হয়ে যাবে। এইবার দেখো দ্য মোর ইন্টারেস্টিং ইজ কাকে নি এই একবার স্টুডেন্ট কি বলে না, এই তুমি একে আমি ব্ল্যাক হোল তৈরি করি। পিসাকা মেই দেখেছো, পিসাকা কি করেছিল, ওই একটা বড় একটা লোক ছিল না, অ্যাকচুয়ালি মানে লাকিলি ওই যে অভিনয়টা করতে হচ্ছে আমার গ্রামের একটি ছিল লোক আর কি, একদম মানে বয়স গেছে। পিসাকা তাকে নিয়ে ওই হাতুড়ি মেরে মেরে ছোট করে ফেলতো, মানে ওর ম্যাজিক যখন দেখাতো না, তুই আসলো ধরো এই একে ধরো আমি বেশি নয় মানে একে মাত্রা ছোট করে ফেললাম, ঠিক আছে, কত ছোট করে ফেললাম। এইবারে ধরো তোমার এই ধরো 6 কিলোগ্রাম এর ধরো ওজন, ঠিক আছে, তাহলে আমি ওই ক্যালকুলেশনটা করে দিতে যাই, এই বসে ক্যালকুলেশন করে দিই। তাহলে ওকে যদি ছোট করতে 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 যদি এই রেডিয়াস থেকে চলে আসতে পারি 10 টু দি পাওয়ার -33 মিটার, তাহলে এখন লিভিং ব্ল্যাক হোল হয়ে গেছে। তুমি হেঁটে যাও দেখো ব্ল্যাক হোল হয়ে যাচ্ছে, দেখো ব্ল্যাক হোল হয়ে যাচ্ছে, ঠিক আছে, এটা লিভিং ব্ল্যাক হোল, ঠিক আছে, থ্যাংক ইউ বাবু, লিভিং ব্ল্যাক হোল তৈরি হলো, ঠিক আছে। আমরা কথা শুনেছো ব্ল্যাক হোল কলকাতা, এটা শুনেছো কেউ? এটা হিস্টোরিক্যাল একটা ইভেন্ট, মানে ইংরেজরা অ্যাকচুয়ালি তখন একটা আমাদের ভারতীয় একটা করেছিল, ওই মানে তোমাকে ক্লেম দিয়েছিল যে সিরাজউদ্দৌলার সঙ্গে প্রথম যখন যুদ্ধ হয়েছিল ইংরেজরা হেরে গেছিল, আর ইংরেজরা তখন কি করেছে যে না প্রায় 1000 সৈন্যকে নিয়ে একটা 10 ফুট বাই 10 ফুট রুমে নাকি ঢুকে রেখেছিল। হ্যাঁ হ্যাঁ, সেটাকেই হিস্টোরিক্যালি বলা হয় যে ব্ল্যাক হোল অফ কলকাতা। কেন সম্ভব না, ডেফিনেট ইম্পসিবল, কারণ 10 ফিট বাই 10 ফিটে 1000 মানুষজনকে ঢোকানো, কিন্তু ওরা এই ক্লেমটাই দিয়েছিল আর কি, ইংরেজরা তখন আর কি আমাদের ভারতীয়দের বিরুদ্ধে এই ক্লেমটা দিয়েছিল যে এইরকম ভাবে আমাদেরকে রেখেছে, সেটাকে পরবর্তীকালে মানে ব্ল্যাক হোল অফ কলকাতা হিসেবে পরিচিত হয়। যদি হঠাৎ সূর্য যদি ব্ল্যাক হয় তাহলে কি হবে বলো, তোমাদের কোশ্চেনের অ্যানসার তোমাদের কাছে চাই, বলো কে বলো, এদিকে তোমাদের এদিকে কারণ মত স্যার ইভেন্ট হরাইজন ক্রস না করলে তো ঢুকতে পারবে না, এটা একটা মত। আর কোনো আরো ফার্দার তাহলে কি হবে বলো, তাহলে এক্ষুনি সূর্য এক্ষুনি ব্ল্যাক হোল হয়ে গেল, তাহলে কি হবে তাহলে বলো, আমরা সবাই মরে যাব। ওর চারপাশে অরবিট করবে। সো নিয়ারেস্ট কোন স্টার থাকলে তার জিজ্ঞাসা করলে ওকে গুড। তো নেক্সট আর এছাড়া আমাদের কি হবে, আমরা জানতে চাই আমরা সবাই মরে যাব সূর্য না তারা থাকলে। একটু খেয়ে ফেলে বয়ে গেল আমাদের, সূর্য থেকেই তো আমাদের আলো পাবো। সত্যি সব শেষ হয়ে যাবে। কি বলো বলো,
প্রাণ শক্তি শেষ হয়ে যাবে পৃথিবীর বুকে। ঠিকই বলেছে, কারণ যদি ব্ল্যাক হোল হয় মাস তো ঠিক আছে, তাহলে আমরা যেমন অরবিটে ঘুরছিলাম সমস্ত প্ল্যান করছি একই অরবিটে ঘুরবে, কিন্তু সূর্য থেকে আলো বাড়তে পারবে, আলো বাড়তে তাহলে এখানে কোনো গাছপালা তৈরি হবে না, গাছপালা তৈরি হবে না, আমরা তো অক্সিজেন পাবো কোথা থেকে আছি, আমার সঙ্গে আমরাও তখন মানে কিন্তু তারাগুলো মানে প্ল্যানেটগুলো সূর্য থেকে যেমন ছিল আগের বছর ঘুরতে, শুধু আমরা জাস্ট পৃথিবীটা মানুষ শূন্য হয়ে পড়বে, মানে মানে প্রাণ শূন্য হয়ে পড়বে, এছাড়া আর কোনো নেচার রিমেন্স দ্য সেম থাকবে, কারণ মাস তো একই রয়ে গেছে না। দেখো যে বলছে ব্ল্যাক হোল সবাই বলে আপনি সবাই খেতে সব পারবে না, তো ভ্যাকুয়াম ক্লিনার আছে, তো ভ্যাকুয়াম ক্লিনার ধরো এখানে ডাস্ট পড়ে এখানে, আমি যদি এখানে ভ্যাকুয়াম ক্লিনারটা ধরি, এখানে ডাস্টটা পরিষ্কার হয়ে যাবে, তখন টেনে নেবে, প্রিন্সিপাল রুমে যে ডাস্টগুলো সেটা টানতে পারবে না। তার মানে ব্ল্যাক হোল শুধুমাত্র নিয়ার বাই স্টারকে ও গ্র্যাব করে, সব দূরে একটা টেরিটরি বাইরে চলে গেলে ও আর পারবে না, কারণ ওটা গ্র্যাভিটেশন ফিল্ডে অ্যাট্রাক্ট করে তবেই তো টানবে। অর্থাৎ ভ্যাকুয়াম ক্লিনার কাছাকাছি মানে ধুলোবালিগুলো ও নিজের দিকে টেনে নিতে পারবে, যখন দূরের দিকে পাবা, ধরো সেই গড়িয়ার বাস স্ট্যান্ডে যে ধুলোগুলো আছে, আমি যদি এখান থেকে পারবো, ঠিক আছে, তাহলে ব্ল্যাক হোল সবাইকে গ্র্যাব করতে হবে, আমাদের কোনো ভয় নেই যে কোনো একদিন আমাদেরকে গ্র্যাব করে ফেলবে, সেটা কোনো ভয় কোনো কারণ নেই। দেখো আরেকটা দারুণ একটা মানে একটা স্কিমেটিক একটা স্টিমেট, ধরো কোনো ওই ধরো ওজন ধরো 150 পাউন্ড, ঠিক আছে, ও যখন চাঁদে যাবে, ওই যখন তোমার নাম বলো হয়তো যখন চাঁদে যাবে তখন ওর ভর কত হবে, কত ওয়েট কত হবে 25 পাউন্ড, ও যখন জুপিটারে যাবে, যখন সানে যাবে 4000। আর যদি ব্ল্যাক হোলে কাছে যায়, ব্ল্যাক হোলে কাছে গেলে কত হবে 20 ট্রিলিয়ন পাউন্ড, এই ম্যাথমেটিক্যাল ক্যালকুলেশন বলে, ঠিক আছে। এই যে বলছিলাম যে আলো মানে বাঁকা পথেও যেতে পারে, কার্ভ হতে পারে, এটা তার এই যে এক্সপেরিমেন্ট একটা মানে আউটলাইন করতে পারে। ধরো তারা ছিল এখানে, সূর্য যদি না থাকতো তার স্ট্রেট লাইন পথ আসতো, কিন্তু সূর্য থাকার পরে কি তারটা গেল কি হবে, এরকম এই ব্যাকা পথ, ঠিক আছে, আর আমরা তো এই ব্যাকা পথটা বুঝতে পারবো না, আমার চোখ সবাই শুয়ে যাবে, আমরা তার আগে এখানে দেখতে পারবো, ঠিক আছে, এটাকে বলে গ্র্যাভিটেশনাল ডিফ্লেকশন অফ লাইট বলে, কিন্তু লেন্সিং এফেক্ট বলে। এটা একটা ছোট্ট একটা আরেকটা এরকম একটা ছোট্ট একটা